তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ইতিহাস বিষয়ের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ অধ্যায়, ইতিহাসের দ্বাদশ অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1900 এবং নতুন নির্বাচন কাঠামো। তো সেই যেটা তিনি প্রবর্তন করেছিলেন। তো আমরা আজকে পড়ব যে সামরিক শাসন 1958 সালে জারি করা হয়েছিল, সেটার বিরুদ্ধে কিভাবে সামরিক শাসন বিরোধী আন্দোলন তৈরি হয়েছিল এবং কখন থেকে কিভাবে সেই আন্দোলন কোন পর্যায়ে গিয়ে শেষ হয়েছে। তো আচ্ছা, চলো আমরা শুরু করি। দেখো, 1958 সালে যে সামরিক শাসন শুরু হয়েছিল সেটা বেশ কয়েক বছর চলল এবং আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র সেটাও চলছিল, কিন্তু সামরিক শাসনও সেই সাথে বহাল ছিল। 1962 সালের 30শে জানুয়ারি, কত সাল? 1962 সালের 30 জানুয়ারি এই দিন কি হয়? হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দেশ বিরোধী ষড়যন্ত্রের মামলায় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তাহলে কাকে? শহীদ হোসেন সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওনাকে কি করা হয়? দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ওনাকে গ্রেফতার করা হয়। এই যে খবরটা, এই খবরটা পূর্ব পাকিস্তানে ব্যাপকভাবে ছাত্র সমাজের ভিতরে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার প্রভাবে ছাত্ররা ধর্মঘট ডাকে, মিছিল বের করে, বিভিন্ন রকমের আন্দোলন শুরু করে। আসলে ছাত্রদের আন্দোলন কিন্তু আমাদের দেশের সব ক্ষেত্রেই ছাত্ররা যেহেতু আমাদের শিক্ষিত একটা সমাজ এবং ছাত্রদের ভিতর থেকেই আন্দোলনগুলো উঠে আসতে আমরা দেখেছি। সেই 1952 সাল থেকেও আমরা দেখেছি যে ছাত্ররা আন্দোলন করছে এবং তাদের দাবিও আদায় করে ছেড়েছে। তো এখানেও আমরা ছাত্রদের সেই আন্দোলন দেখতে পাই। এই আন্দোলন তারা শুরু করেছিল যেহেতু 30 জানুয়ারি, প্রায় জানুয়ারি মাসের শেষের দিকে, ওরা 1 ফেব্রুয়ারি থেকেই ধর্মঘট, মিছিল এগুলো শুরু করেছিল এবং এক নাগাড়ে 5 ফেব্রুয়ারি পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যেতে থাকে। এটা দেখে সরকারের ভিতরে একটু অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ছাত্রদের আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকার 7 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য একটি ধর্মঘট, মানে সমস্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়টা বন্ধ করে দেয়। ছাত্রদের উপরে তখন নানান রকম অত্যাচার শুরু হয়, তাদের ধর্মঘট শুরু হয়, নানান রকম শারীরিক অত্যাচারও শুরু হয় এবং 1 মার্চ আইয়ুব খানের যে নতুন একটা নতুন সংবিধানের ঘোষণা দিলে পূর্ব পাকিস্তানে যে ছাত্র সমাজের ভিতরে আরো বিশাল পরিমাণে মানে আরো বড় আকারে বিক্ষোভ দেখা দেয়। তারা ক্লাস বর্জন করে, তারা বিক্ষোভ সমাবেশ করে এবং এই ছাত্রদের এই যে আন্দোলন, এই আন্দোলনে যারা আরো বেশি ইন্ধন জুগিয়েছিল তারা হচ্ছে দেশেরই বুদ্ধিজীবী, শিক্ষক এবং জ্ঞানী গুণী রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারা ছাত্রদের আরো ইন্ধন জুগিয়েছিল, ফলে তাদের আন্দোলনটা বেশ জোরালো হয়ে উঠতেছিল দিন দিন। এমন সময় আইয়ুব খান
এবং পূর্ব পাকিস্তানের যে গভর্নর ছিলেন ইমরান খান, উনিও ছাত্রদের উপরে কঠিন একটা দমন নীতি শুরু করেন যে ছাত্রদের এই আন্দোলন যে কোনোভাবে রুখতে হবে। এমন সময় 1962 সালের আগস্ট মাস 1962 সালের আগস্ট মাসে একটা নতুন শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন, অর্থাৎ সেটা দেয় হচ্ছে শরীফ কমিশন। শরীফ কমিশন পক্ষে কোনো কথা সেখানে খুব বেশি কিছু থাকেনি। সেই যেটা যদিও সেটা শিক্ষা কমিশন, কিন্তু তারপরেও সেখানে তাদের কোনো ভালো কোনো কিছু সেখানে ছিল না। এজন্য ছাত্র সমাজ আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে, আর এই যে কঠোর আন্দোলনে নেমে যায় ছাত্র সমাজ, এইটাই হচ্ছে সেই 62 যে শিক্ষা আন্দোলন, এটাকেই বলা হচ্ছে শিক্ষা আন্দোলন। তাহলে দেখা যাচ্ছে 1962 সালের আগস্ট মাসে এই যে আন্দোলনটা শুরু হয়েছিল, এটাই হচ্ছে শিক্ষা কমিশন যখন তাদের প্রতিবেদন প্রকাশ করেছিল, সেই আলোকে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল সেটাই হচ্ছে 62 শিক্ষা আন্দোলন। এই আন্দোলন 15ই আগস্ট থেকে শুরু করে 10ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন চলছে এবং বিক্ষোভ সমাবেশ প্রতিদিন হতো। তাহলে 15ই আগস্ট থেকে শুরু করে 10ই সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন এই এক নাগাড়ে এই আন্দোলনটা চলছিল এবং প্রতিদিন কোনো না কোনো বিক্ষোভ, মিছিল, মিটিং এগুলো থাকতো। তো এই আন্দোলনের ফলে শরীফ কমিশন কিন্তু কি হয়, শরীফ কমিশন এখানে একটু লিখে রাখি, শরীফ কমিশন। এই শরীফ কমিশন স্থগিত করে রাখা হয়। তো এই শরীফ কমিশনের এই সুপারিশ স্থগিত হয়, আর ছাত্ররাও দেখা যায় যে তারা একটা অন্যতম শক্তিতে পরিণত হয় দেশের। আসলে আমরা কিন্তু তখন বোঝাই যাচ্ছে যে 71 সালের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে ছাত্ররা আসলে কতটা ভূমিকা রাখছিল। প্রথম থেকেই তাদের সেই যে আন্দোলন, এগুলো কতটা ধীরে ধীরে বেগবান হচ্ছিল, এই শিক্ষা আন্দোলনে কিন্তু তারও একটা প্রমাণ। 1962 সালে 8ই জুন, এটা গেল শিক্ষা আন্দোলনের ব্যাপার। কিন্তু এখানে 1962 সালে 8ই জুন কি হয়, সামরিক আইন স্থগিত করা। 8ই জুন সামরিক আইন স্থগিত করা হয়, অর্থাৎ সেই সামরিক শাসন ভেঙে দেওয়া হয়। তো তখন এই সামরিক শাসন যখন স্থগিত হয়ে যায়, তখন রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতা আবার ফিরে পায়, তাদের রাজনীতি করার আবার সুযোগ পেয়ে যায়। আইয়ুব খান নিজেই তখন একটা দল গঠন করে, রাজনৈতিক দল। সেই দলটার নাম ছিল কনভেনশন মুসলিম লীগ, আইয়ুব খানের দল। আইয়ুব খান গঠন করে কনভেনশন মুসলিম লীগ। আইয়ুব খান গঠন করেন
মুসলিম লীগ নামের একটি রাজনৈতিক দল। তখন সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি মোর্চা গঠন করার আহ্বান জানান। অর্থাৎ এই আইয়ুব খানের বিরুদ্ধেই আন্দোলনটা গঠন করতে হবে এবং সেখানে বিভিন্ন রকমের বেশ কয়েকটি রাজনৈতিক দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ, নেজামি ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি, তারপরে মুসলিম লীগ, এরকম বেশ কয়েকটি দল, এরা সবাই মিলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট NDF, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করে এবং এই যে NDF বা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করা হয়, এদের আসলে মূল উদ্দেশ্য ছিল যে 1956 সালের যে সংবিধান ছিল সেই সংবিধানে ফিরে যাওয়া, অর্থাৎ সেই আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র, এই মৌলিক গণতন্ত্রটাকে উচ্ছেদ করে দেওয়াটাই ছিল এই ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের উদ্দেশ্য। এই ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট তখন আমাদের এই পূর্ব পাকিস্তানে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। মানুষ এই এটাতে খুব আশার আলো দেখতে পাচ্ছিল যে না, এরকম একটা কিছু হলে ভালোই হবে। কিন্তু সমস্যা হলো 1963 সালের 5 ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনি মৃত্যুবরণ করেন। ওনার মৃত্যুর সাথে সাথে আসলে 1964 সালের শুরুতেই আওয়ামী লীগ NDF থেকে বেরিয়ে আসে। কে বেরিয়ে আসছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ বেরিয়ে আসছে, কিন্তু তার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ছিলেন এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উনি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ছিলেন এই আওয়ামী লীগের নেতৃত্বে NDF থেকে যে রাজনৈতিক দলটা বেরিয়ে আসে। ফলে ধীরে ধীরে এই NDF দুর্বল হয়ে পড়ে এবং একসময় প্রায় নিষ্ক্রিয়ই হয়ে পড়ে। তখন 1965 সালের 2রা জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন আবার অনুষ্ঠিত হবে। সেইখানে আইয়ুব খানের বিরুদ্ধে একজন প্রতিনিধি তো দাঁড় করতে হবে। সেই প্রতিনিধি কাকে নির্বাচন করা যায় সেটা একটা সমস্যা দেখা দিল। তখন আবার এই যে সমস্ত দলগুলো মিলে আবার আরেকটা দল গঠন করা হয়, যেটাকে বলা হয় জোট বা কক, কম্বাইন্ড অপোজিশন পার্টি, কক, COP, কম্বাইন্ড অপোজিশন পার্টি। মানে সব দলগুলোর সমন্বয়ে একটা বিরোধী দল তৈরি হলে, বিরোধী দলটা তৈরি হয়েছিল আইয়ুব খানেরই বিরুদ্ধে, অর্থাৎ আইয়ুব খানের যে রাজনৈতিক দলটা কনভেনশন মুসলিম লীগ, তার বিরুদ্ধে এই
দলটি গঠন করা হয়েছিল এবং এই যে প্রার্থী নির্বাচন করা হয়েছিল প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য, সেখানে সেই প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী জিন্নার বোন, তার নাম হচ্ছে ফাতেমা জিন্না। ফাতেমা জিন্না, ফাতেমা জিন্নাকে প্রেসিডেন্ট পদে প্রেসিডেন্ট প্রার্থী তিনি ছিলেন আসলে প্রেসিডেন্টের পদে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট পদপ্রার্থী। তো ফাতেমা জিন্না, সবাই ভেবেছিল যে আসলে এই জোটের সব মানে দলটাই নির্বাচিত হবে, কারণ মানুষের ভিতরে সেরকম উৎসাহ উদ্দীপনা ছিল। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে সেটা হয়নি, কারণ আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র ছিল সেখানে তিনি তার সমস্ত যে সমস্ত গণতন্ত্রী ছিল তাদেরকে, মৌলিক গণতন্ত্রীদের তিনি নিজের করায়ত্ত করে ফেলেছিলেন এবং সেটার ফলে যখনই প্রেসিডেন্ট নির্বাচনটা হলো দেখা গেল যে আইয়ুব খান বিজয়ী হলেন এবং সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেন। আইয়ুব খানের কনভেনশন মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। সাময়িকভাবে দেখা গেল যে এই আন্দোলনটা কিছু সাময়িক ব্যর্থ হলো, কিন্তু আসলে কিন্তু ব্যর্থ হলো না, প্রকৃতপক্ষে ব্যর্থ হলো না। আমরা পরবর্তীতে আরো আলোচনা করব যে কিভাবে আমরা স্বাধীনতার দিকে অগ্রসর হলাম। আমাদের এই আন্দোলন কিন্তু বৃথা যায়নি, সাময়িকভাবে আমরা পরাস্ত হয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে এই পরাজয়টাই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে, আমাদের ছাত্র সমাজের ভিতরে আরো প্রতিরোধের আগুনকে আরো দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ বাড়িয়ে দিল, যার জন্য আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, ছিনিয়ে আনতে পেরেছিলাম। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত করলাম সামরিক শাসন বিরোধী আন্দোলন। এটাই ছিল আমাদের সেই সামরিক শাসন বিরোধী আন্দোলন। সামরিক সরকারের পতন হলো, এটা ঠিকই, কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে খুব একটা লাভজনক কিছু হলো না, কিন্তু তারপরেও এটা ভবিষ্যতে যে আমাদের কিভাবে লাভের পর্যায়ে আমরা যাব সেটা আমরা ধীরে ধীরে অগ্রসর হব আর দেখতে পাবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।